যেমন আপনার পেটে লাথি দিয়ে আপনার বাচ্চা নষ্ট করছে, এটা কতটুকু সত্য? সত্য হলে এটা কখন ঘটেছে? এটা ঘটেছিল, এটা অবশ্যই সত্যি। সেগুলো সব ডকুমেন্টেশন আমার কাছে আছে। আমি যদি কখনো ফিউচারে স্টেপ নেই তখন আপনাদের কাছে আমি এটা তুলে ধরবো। আমার বাসায় এসে আমাকে হুমকি দিচ্ছে যে তুই মামলা তুলবি নাকি তুই মরবি নাকি তোর এটা। সে আমি মার খেলাম যৌতুকের দাবি, সে প্রথম থেকেই ভুল যেহেতু করছি, আমি আমার লাইফে যেহেতু ভুল করছি, ভুলের মাসুল তো দিতে হবে। সেই ভুলের মাসুল হিসাবে আমি জেলখানাটাকে মনে আমি মামুন নামের কাউকে চিনি না। দর্শক, একের পর এক কিন্তু মামুন এবং লায়লা কট খেয়ে যাচ্ছে। তারা যেই সমস্ত কথা বলেছিল এতদিন থেকে, সেই সমস্ত কথা কিন্তু পুরাই ভুল, পুরাই মিথ্যা কথা বলে কিন্তু প্রমাণিত হচ্ছে। হ্যাঁ দর্শক, এবার কিন্তু এমন কিছু তথ্য ভাইরাল হয়ে গেছে, এমন কিছু ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গেছে যে এই ভিডিও ফুটেজগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। ভিডিওর শুরুতে যে সমস্ত ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানো হয়েছে, সেই সমস্ত ভিডিও ফুটেজ কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই কিন্তু আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যেই মামুন লায়লাকে মানুষ সবাই বলতেছিল যে তারা দুজন সব থেকে শ্রেষ্ঠ কাপড় বাংলাদেশের মধ্যে, নাকি তারাই মানে এজ যে একটা ডিফারেন্স ছিল, বয়সের যে একটা পার্থক্য ছিল, সেই পার্থক্যটা তারাই একমাত্র ভাঙতে পেরেছে। তারাই নাকি মানে বড় এবং ছোটর প্রেমটা ছিল। কিন্তু দর্শক, তাদের এখন কি হলো, তারা কি করছে এতদিন, সেই সবকিছুই কিন্তু আপনারা জানতে পারবেন এই একটি ভিডিও থেকে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সো দর্শক, আর সময় নষ্ট না করে চলেন আপনাদেরকে আমি সর্বপ্রথম ইম্পর্টেন্ট কিছু ভিডিও ফুটেজ দেখে নেই। বাসা বানাতে 60 লাখ টাকা লেগেছে। মামুন 8 লাখ টাকা দিয়ে শুধু ছাদের ডেকোরেশন করেছে। মামুনের ফুপু বলতেছে যে আমাদের বউ, সবাই আমাকে বউ ডাকে। তো আমি তো এটাই আপনাকে বললাম যে এই মুহূর্তে তাদের অ্যাক্টিভিটিস দেখে আমার মনে হয়েছে আমি একটা প্রতারণার চক্রে পড়েছিলাম। মামুন অনেক সলভেন্ট, কিন্তু মামুনের অনেক কিছুই আমার সাথে আসার পরে অনেক কিছুই হয়েছে। তার ফিনান্সিয়াল স্টেবিলিটি বলেন, সম্পত্তি বলেন, বা তার লাইফস্টাইল চেঞ্জের কথা বলেন, বা তার বাসার অ্যাক্টিভিটিস, গ্যাজেটস যা যা আছে সব কিছুই বলেন, আমার সাথে হওয়ার পরেই হয়েছে, আগে কিন্তু ছিল না। মামুন আমার কাছ থেকে অনেক ফিনান্সিয়াল সাপোর্ট আছে এবং সেগুলো সব ডকুমেন্টেশন আমার কাছে আছে। আমি যদি কখনো ফিউচারে স্টেপ নেই তখন আপনাদের কাছে আমি এটা তুলে ধরবো সুন্দর করে। আপনি যদি সেল টিভি, টুডে সি নিউজ, ঢাকা নেট এই চ্যানেলগুলোর তে মামুনের বাড়ির সামনে মামুনের ইন্টারভিউগুলো যদি দেখেন, তখন মামুন বলেছে মামুনের বাসা বানাতে 60 লাখ টাকা লেগেছে। যদি 60 লাখ টাকাই লাগে এবং মামুন 8 লাখ টাকা দিয়ে শুধু ছাদের ডেকোরেশন করেছে, সেটা সে মামুনের সেলুনে বসে মামুন এবং মামুনের আম্মু বলেছে। 68 লাখ টাকা যদি তাদের বাড়ি বানাতে খরচ হয়, তাহলে মামুন তার বাবা বা তার ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারে। আপনারা স্টেটমেন্ট দেখে মিলিয়ে নেবেন। আমি তো বলেছি, আমি বলবো না কত টাকা দিয়েছি, বাট আমি দিয়েছি। আমার সাপোর্ট ছাড়া যদি ও বাড়ি করতে পারতো, তাহলে আমার সাথে থাকার আগে কেন করলো না? ও যদি সারা জীবন সলভেন্টই থাকতো, ও যদি সারা জীবন এত রিচই থাকতো, তাহলে 2022-এর আগে তখন কেন গ্রামের বাড়িটা করলো না? 2022-এ আমার সাথে থাকা শুরু করলো জানুয়ারি মাসে এবং ওরা এপ্রিল মাসে বাড়ির কাজটা ধরলো। কেন সেটা করলো? 2022-এর আগে কেন তাদের বাড়ি ছিল না? একটা বাড়িও ছিল না, কিছু ছিল না, টিনের ঘরও ছিল না সেখানে। কেন ছিল না? এবং সে যে বলছে না যে আমি 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 যদি কখনো ফিনান্সিয়াল ব্যাপার যদি কখনো স্টেপ নেই, আমি অবশ্যই তার ব্যাংক স্টেটমেন্ট, সেটা তো আইনি প্রসেসে চলেই আসবে, মিলাতে হবে তার। তো আমার মনে হয়েছে যে আমি টোটালি একটা প্রতারণার চক্রে পড়ে গিয়েছি। এবং আপনি দেখবেন 2022 থেকে নিয়ে 2024 পর্যন্ত মামুনের আম্মু, মামুনের ভাই, মামুনের বোন, মামুনের কারোরই কিন্তু আমার এগেনস্টে কোনো কমপ্লেন ছিল না। ছিল কি? আমার বাসায় তো আমার বাচ্চারা থাকে, এই যে আমার বাচ্চাদের ছবি দেখা যাচ্ছে, হ্যাঁ, বেডরুমে আমাদের বাচ্চাদের ছবি। তখন কেন কোনো কমপ্লেন ছিল না? লায়লা বুড়ি, লায়লা ডিভোর্স, লায়লার বাচ্চা আছে, লায়লা জোর করে আটকায় রাখছে, তখন কেন কমপ্লেনটা ছিল না? কমপ্লেনটা কেন 2024-এ আসলো? এই কারণেই আসলো, কারণ হচ্ছে যে ওর এই বাড়ি দরকার, এই বাড়ি আমি দিতে পারিনি, এটা আমার বাবার বাড়ি, আমি কিভাবে দিব? আমার হাজবেন্ড যদি বাড়িটা চায় আমার নামে থাকলে আমি অবশ্যই দিয়ে দিতাম। সত্যি কথা, আপনারা জানেন যে মামুনকে আমি এত ভালোবাসি, ও মুখ থেকে কিছু বলার আগেই সেটা আমি ওর কাছে এনে দিয়েছি। আপনারা হয়তো প্রমাণও পেয়েছেন। এটা যদি আমার নামে বাড়ি থাকতো, আমি অনেক দিন আগেই দিয়ে দিতাম। আমি বলে দিতাম যে তোমারই বাড়ি, তুমি থাকো, তোমার নামে লিখো।
এখন ভালো বন্ধু স্বরূপ সম্পর্ক ছিল, এখন আর নাই। এখনও ডাইরেক্ট বলে দিছে যে তোর মামলা তুলব না, আমি তুই কী করবি করে নে, মামলা ছাড়া অনেক কিছু আছে করে রেডি থাকিস বা এরকম কিছু একটা হুমকি দিছে আমাকে। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে 1 বছর ধরে আমি নাই, 1 বছর কিন্তু পারলে একটা ম্যাচিউর মানুষ নিয়ে, ম্যাচিউর একটা মডেল নিয়ে কিন্তু ভিডিও করতে পারতো, ভালো কিছু দিতে পারতো সমাজে, কিন্তু না, তার চিন্তা হলো শুধু অ্যাটেনশন নেবে মানুষের। সে আবারও ছোট ছোট ছেলেপেলে নিয়ে, আমার থেকে জুনিয়র ছেলেপেলে নিয়ে ভিডিও করে, রাসলীলা করে, এটা করে সেটা করে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। কেন? শুধু অ্যাটেনশন পাওয়ার জন্য। এটা তো বোঝা যায় যে এটা অ্যাটেনশন শিকার। আমি তো যাইনি আর কোনো বুড়ির কাছে, আমি তো যাই নাই। আমি বললাম, অনেক রাগ থেকে কথাটা বললাম, আপনারা কেউ খারাপভাবে নিয়ে না, অনেক রাগ থেকে বললাম। ও কোচির কাছে গেছে, আমি তো যাই নাই বয়স্ক মানুষের কাছে। বয়স্ক মানুষের সাথে একবারই হয়, যেটা মানে এই নেগেটিভ পজিটিভটা মিলতে অনেক মানে জিনিসপত্র প্রয়োজন হয়, অনেক এফোর্ট প্রয়োজন হয়। তো একবারই হয় এই যে মিলনটা, সম্পর্কটা, মিলনটা একবারই হয়। আমি তো আর যাই নাই বয়স্ক মানুষদের সাথে, আমার তো অ্যাটেনশন নেওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না। আমি কখনো, আমার ইন্টেনশন ছিল না যে আমি ওরে নিয়ে ভিডিও করবো, ওরে নিয়ে ভাইরাল হবো বা নেগেটিভ পাবলিসিটি আমি নিব, আমি নিতে চাই নাই কখনো। হয়ে গেছে ভাই, ও আপলোড করতো ভিডিও, এমনভাবে ভিডিও আপলোড করতো মানুষ মনে করতো যে আমার বিয়ে হয়ে গেছে। তো আমিও অ্যাকসেপ্ট করি, তো আমি বলতাম যে ঠিক আছে, ও আমার এত ওয়েল উইশার, আমার এত যত্ন করে, আমার এত ভালোবাসে, থাক ও একটু ভাইরাল হোক। আমিও দিতাম সুযোগ যে না ভাইরাল হও, আর আমি সুযোগ না দিলে তো ভাইরাল হতে পারতো না। আমি বললাম না, আমি চাচ্ছিলাম না কোনো ধরনের ঝামেলা হোক, কোনো ধরনের সমস্যা হোক, ওর মতন লাইফ লিড করুক, আমি আমার মতন লাইফ লিড করি। ভুল যেহেতু করছি, আমি আমার লাইফে যেহেতু ভুল করছি, ভুলের মাসুল তো দিতে হবে। সেই ভুলের মাসুল হিসাবে আমি জেলখানাটাকে মানে মাইনা নিছি। আমি যে জেলটা খাটছি, আমি জেলে ছিলাম, এটা আমার ভুলের প্রায়শ্চিত্ত। আমি ভুল করছি, আমি প্রায়শ্চিত্ত করছি। আমি দিচ্ছি না ভাই, আমি চাচ্ছি ওই রিল্যাক্স থাকুক, কিন্তু তারপরেও আমি কী করবো এখন? আমার তো আর ওরকম ইয়াও নাই, পেশেন্সও নাই। আমি চাচ্ছিও না ওর ক্ষতি হোক, আমি আর কখনো ক্ষতি চাই নাই। তারপর আমি আমার ফ্রেন্ডদের সাথে ছবি তুলবো, ঘুরবো ফিরবো, সেগুলো আপলোড করতেছে, আমার প্রাইভেসি লিক করতেছে। আমার প্রাইভেসি তো লিক করতে পারে না এইভাবে। শুনেন, মানুষ, আমি তো পুরুষ মানুষ, আমি তো এখন আমার ছোট্ট একটা বয়স, এখন তো ভুল করবোই, আমি তো ভুল করতেছি, আস্তে আস্তে শিখবো। এখন এই যে একটা ধাক্কা খেলাম, এই ধাক্কাটা খেয়ে তো জীবনে অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু শিখে গেছি, লাইফে কী করতে হবে, কীভাবে চলতে হবে, অনেক কিছুর অভিজ্ঞতা হয়ে গেছে ভাই। এখন আমার প্রাইভেসি, আমার ফ্রেন্ড থাকতেই পারে, এখন ওইটাকে যদি ও নেগেটিভলি প্রেজেন্ট করে তাহলে তো হবে না। আমরা তো নেগেটিভ সম্পর্কে ছিলাম না, আমি তো একটা ভালো বন্ধু হিসাবে আমার ওই বান্ধবীটাকে নিয়ে ছবি তুলছি বা ঘুরছি ফিরছি, একটা ফ্রেন্ড হিসাবে। আমরা তো ওর কোনো কমপ্লেন নাই, আমারও কোনো কমপ্লেন নাই। এখন মাঝখান থেকে ও এসে যদি আমাদের প্রবলেম করে তাহলে তো সমস্যা না। ওরও ফ্যামিলি আছে, আমারও ফ্যামিলি আছে, আমারও পরিবার আছে, আমারও আত্মীয়স্বজন আছে। এই যে এইগুলো হচ্ছে, এরকম আমাকে নিয়ে ট্রল হয় বা কিছু হয়, এই যে ও ঝামেলা করতেছে, মামলা মোকদ্দমা করছে আমার নামে, ধর্ষণ মামলা, এটা তো খুব খারাপ একটা বিষয়। এটা তো আমার সমাজে আমার মুখ দেখাতে সমস্যা হয়েছে না, আমার পরিবার, আমার বংশগতি মানুষজন কাছে মুখ দেখাতে আমার সমস্যা হয়েছে না। তারা যখন প্রশ্ন করে আমার, তখন তো আমি লজ্জায় মাথা নিচা করে রাখি, আমি তো কিছু বলতে পারি না। যে তুই কার জন্য এত অপমান অপদস্থ হইলি লাইফে, বুড়া বেটির জামাই হইলি, এইটা হইলি সেইটা হইলি, মানুষ এত অপমান অপদস্থ করলো, সেই এখন তোকে মামলা দিয়ে নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছে। এগুলো তো শুনতে হচ্ছে না আমাকে, শুনতে তো হচ্ছে আমাকে। আরেকটা বিষয় জানতে চাই যে একজন অবিবাহিত ছেলে বা একজন বিবাহিত মহিলা কি চাইলে কি সেই ছেলের জীবন নষ্ট করে দিতে পারে? পারে ভাই, আমি এটাই বলতেছিলাম যে আমি অসহায় কারণ হচ্ছে ও একজন মেয়ে মানুষ, আর ওর প্রতি একটু মায়া ছিল আমার, এই জন্য আমি হেরে গেছি, আমি কিছু করতে পারতেছি না, আমি আটকে গেছি সব দিক থেকে। কিন্তু একটা পুরুষ মানুষ হলে, একটা শত্রু হলে, তার সাথে আমি কন্টাস্ট করতে পারতাম যে হ্যাঁ কী হয়েছে না হয়েছে আমি দেখতাম, ওর সাথে ও যতটুকু লড়তো আমিও ততটুকু লড়াই করতাম ওর সাথে, কিন্তু ওর সাথে আমি লড়াই করতে পারতেছি না, ও তো মেয়ে মানুষ। আর মেয়েদের জন্য আইন তো বাংলাদেশে অন্যরকম, পুরুষদের জন্য তো অন্যরকম। সেটা তো কোন এই যে কি হচ্ছে না হচ্ছে, এগুলো আইন তো অন্ধ। তো দর্শক, আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো, যে সমস্ত তথ্য দেখানো হলো, এই সমস্ত তথ্য দেখে আপনাদের কি মনে হচ্ছে? আসলে এই যে একটা বয়সের যে একটা পার্থক্য ছিল, সেই পার্থক্যটা কি আসলে তাদের পৃথক করতেছে, নাকি এখানে অন্য কোনো কাহিনী আছে? দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব একটি মতামত করে যাবেন, কারণ আপনাদের মতামতগুলো আমাদের কাছে অনেক